সাফওয়ানকে নিজের সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে ধরা গলায় বলল রুমাইশা। সাফওয়ান অনেক কষ্টে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর চোখ মুছে রুমাইশাকে বুকের উপর থেকে মাথাটা উঠিয়ে থুতনিটা বুকের উপরে ঠেকিয়ে জলজলে চোখ দুটো দিয়ে তাকালো রুমাইশার চোখের দিকে। তারপর বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, খিদে পেয়েছে আমার, কিছু খাইনি আমি দুপুর থেকে। দুপুর থেকে খাননি? আপনি আগে বলেননি কেন? সাফওয়ানকে নিজের উপর থেকে উঠিয়ে দিয়ে নিজে উঠল রুমাইশা। তর্জনী দিয়ে নিজের চোখের কোণে জমে থাকা পানির রেশটুকু মুছে নিয়ে বলল, আপনি এখানেই থাকুন, আমি রান্নাঘরে যাচ্ছি, দেখি ফ্রিজে তরকারি আছে নাকি, গরম করে নিয়ে আসছি আমি। দরজার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কামিজের কোনাতে টান পড়ল। সাফওয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে রেখে যাস না এখানে প্লিজ। রুমাইশা পেছন ফিরে বিছানায় উঠে বসা সাফওয়ানের মাথাটা নিজের দিকে এগিয়ে নিয়ে কপালে প্রেমপূর্ণ চুম্বন এঁকে দিল। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, ভেঙে পড়বেন না একদম, আমি এক্ষুনি আসছি, 5 মিনিটও লাগবে না। সাফওয়ানের থেকে ছাড়া পেয়ে রুমাইশা ধীরে ধীরে দরজা খুলে গেল রান্নাঘরের দিকে। বাবা নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে বাবা এখন গভীর ঘুমে, আর মা এমনিতেও গভীর ঘুমই দেয়। এত জোরে নাক ডাকার শব্দে যার ঘুম ভাঙে না, তার এই সামান্য শব্দেও ঘুম ভাঙবে না নিশ্চয়ই। তবুও নিঃশব্দে ফ্রিজের দরজাটা খুলে ভাত বের করলো। মাংসের বাটিটা বের করে রাখলো বাইরে। রাইস কুকারে ভাতটা গরম করার জন্য অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিল। তরকারিটা চুলায় দিল দ্রুত। মাংসটা গরম হলেও ভাত গরম হতে সময় লাগলো খানিকক্ষণ। রুমাইশা একটা প্লেটে বেশি করে ভাত নিয়ে মাংসের বাটিটা হাতে করে নিয়ে চলল নিজের রুমের দিকে। নিঃশব্দে পা ফেলে ফেলে এগোলো। রুমাইশাকে নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় সাফিন বের হয়ে এলো গেস্ট রুম থেকে। বের হতেই রুমাইশাকে এক হাতে থালা আর অন্য হাতে বাটি নিয়ে ওর দিকে পুতুলের মতো তাকিয়ে থাকতে দেখে নিজেও দাঁড়িয়ে গেল। আপু, তুমি এত রাতে এখানে? অবাক হয়ে বলল সাফিন। রুমাইশা অসহায় দৃষ্টিতে ইশারায় বলল চুপ থাকতে, নইলে বাবা মায়ের ঘুম ভেঙে যাবে। সাফিন রুমাইশার ইশারা বুঝলো, নিঃশব্দে হেঁটে এলো রুমাইশার নিকট। আমি ভাবলাম কে না কে, তাই বাইরে এসেছি। কিন্তু কি ব্যাপার আপু, রাতে তো আমরা একসাথেই খেয়েছি, তোমার আবার খিদে পেয়েছে? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো সাফিন। আমি খাবো না, তোর ভাই খাবে, তুই এখন চুপচাপ নিজের রুমে যা, কোনো সাউন্ড করবি না। রুমাইশাও ফিসফিসিয়ে বলল। ভাইয়ের খাওয়ার কথা শুনে সাফিনের চোখ বড় বড় হয়ে গেল। ভাইয়া এখানে কখন এসেছে? এসেছে কিছুক্ষণ আগে। ভালো নেই তোর ভাই, ওর মন খারাপ অনেক, তোকে আমি পরে এক সময় বলবো, তুই এখন রুমে যা। রুমাইশার কথা মতো সাফিন আবারও নিজের রুমে গেল। রুমাইশার দরজা ডান পা দিয়ে ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দরজা ভেজিয়ে দিল, লক করলো না। তারপর প্লেট বাটি বিছানার ওপর রেখে রুমের ডিম লাইট জ্বালালো। সাফওয়ান বিছানায় আগের মতো করেই বসে আছে এখনো। রুমাইশা হাত ধুয়ে বিছানায় বসলো। তারপর ভাতের প্লেটে মাংস দিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো সাফওয়ানকে। প্রচন্ড ভালো লাগলো সাফওয়ানের। শেষ কবে ওকে কেউ মুখে তুলে খাইয়ে দিয়েছে ওর মনে পড়ে না। প্রচুর আদর আদর করে রুমাইশা খাইয়ে দিল ওকে। সাফওয়ানের মনে হলো এই মুহূর্তটা কখনো শেষ না হোক। প্রেয়সীর এই মুখে তুলে খাওয়ানো, এই আদর আদর চোখে তাকানো, ঠোঁটের কোনায় লেগে থাকা খাদ্য কণাগুলোকে হাত দিয়ে সরিয়ে দেওয়া, এইসব যেন এখানেই থমকে যায়। বাকিটা জীবন যেন এইভাবেই কাটে, কিন্তু তা তো সম্ভব নয়। আর কয়দিনই বা বাঁচবেও জানে না। এই নরম হাতটাতে আর কখনো খাওয়া হবে না হয়তো। এই মায়া মায়া মুখটা আর দেখা হবে না। ওই সুন্দর চোখের চাহনি দিয়ে কেউ আর ওকে ঘায়েল করবে না। আর কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারবে না ও যখন থাকবে না, তখন আর রিমু অন্য কারোর হয়ে যাবে নিশ্চয়ই এক সময়। অন্য কেউ ওকে ছুবে ভালোবাসবে অনেক। আর ও হয়তো তখন থাকবে কোনো গহীন জঙ্গলে, হুঁশ জ্ঞানহীন হিংস্র বন্য প্রাণীর মতো ঘুরে বেড়াবে। বা হয়তো বেঁচেও থাকবে না, মেরে ফেলা হবে ওকে। এই মানব সমাজের কোনো সভ্যতার কথা হয়তো ওর মনে থাকবে না। আর এক সময় নিজের মাতৃভাষাকেও হয়তো ভুলে যাবে। খেতে খেতেই আবারও ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। কেঁদে কেঁদেই বলল, আমি বাঁচতে চাই রিমু, আরো অনেক অনেক দিন তোর সাথে একসাথে বৃদ্ধ হতে চাই। আমাদের বাচ্চাদেরকে বড় হতে দেখতে চাই। একটা ছোট্ট সুন্দর পরিবার চাই আমি।
আমি চাই না এই অভিশপ্ত জীবন। আমি তোকে ভুলে যেতে চাই না। আমি কাউকে ভুলতে চাই না, ভুলতে চাই না আমি কাউকে। রুমাইশা অসহায় হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সাফওয়ানের কান্না ভেজা আকুতি যেন ওর বুকের ভেতরে এসে আঘাত করছে। ভাতের প্লেটটা হাত থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে সাফওয়ানের কাছে সরে এলো ও। বাম হাতটা দিয়ে সাফওয়ানের চোখের পানি মুছিয়ে দিয়ে চোয়াল স্পর্শ করে বলল, আর কাঁদবেন না, চুপচাপ খেয়ে নিন, কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। এসব নিয়ে এখন আর ভাববেন না প্লিজ, শরীর খারাপ হবে আপনার। খেয়ে ঘুমান একটু, চোখ ফুলে গেছে আপনার, দ্রুত খেয়ে নিন। তারপর হাতে করে খাবার তুলে আবারও খাওয়ালো সাফওয়ানকে। সাফওয়ান কোনো মতে কান্না থামিয়ে রুমাইশার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে থাকলো। খাওয়া শেষে টেবিলের ওপর থেকে পানির বোতলটা সাফওয়ানের কাছে দিয়ে রুমাইশা চলে গেল রান্নাঘরে। প্লেট আর বাটিটা নিঃশব্দে রেখে হাতটা ধুয়ে আবারও রুমে এলো। এসে দরজাটা লক করে দিল। তারপর ডিম লাইটটা বন্ধ করে দিল। বাইরে থেকে জানালা দিয়ে আবছা আলো আসছে রুমে, দেখা যাচ্ছে কোনো রকমে। হাতড়ে হাতড়ে বিছানা পর্যন্ত গেল রুমাইশা। তারপর বিছানায় উঠে সাফওয়ানকে বলল, আপনি এখন একটু ঘুমান, আমি আজান দেওয়ার আগে আপনাকে জাগিয়ে দিব। বাবা মা ঘুম থেকে জাগার আগেই আপনাকে বাড়ি ছাড়তে হবে, নইলে ফেঁসে যাবেন। তারপর বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল রুমাইশা। এরপর দুই হাত সাফওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আসুন, আমার বুকে আসুন। সাফওয়ান কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে শয়নরত রুমাইশাকে দেখল। তারপর রুমাইশার কাছে সরে এসে রুমাইশার বাড়িয়ে দেওয়া হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল দিয়ে হাতটা মুঠো করে ধরল। তারপর সেই হাতটাকে রুমাইশার মাথার কাছে নিয়ে গিয়ে বিছানার সাথে চেপে ধরল শক্ত করে। এরপর রুমাইশার আরও কাছে এসে ওর মুখের কাছে নিজের মুখ নিয়ে নিজের শরীরের ঊর্ধ্বাংশের সম্পূর্ণ ভার রুমাইশার শরীরের ওপর ছেড়ে দিল। রুমাইশার শরীরের সমস্ত পশম যেন দাঁড়িয়ে গেল সাফওয়ানের স্পর্শে। কেঁপে উঠল। অবিন্যস্ত দৃষ্টিতে সাফওয়ানের চোখের দিকে তাকালো। নিঃশ্বাস ঘন হতে লাগলো ওর। নিজের বুকে সাফওয়ানের বুকের ভেতরকার হৃৎপিণ্ডের কম্পন টের পেল যেন। সাফওয়ান নিজের জল জলে চোখের নেশাক্ত চাহনি ফেলল রুমাইশার অক্ষি যুগলে। কিয়ৎক্ষণ ওইভাবেই ওর দিকে তাকিয়ে থাকলো। আকস্মাৎ নিজের কুচকুচে কালো অধর যুগল স্পর্শ করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশার ললাটে। আবেশে চোখ বুজে নিল রুমাইশা। হৃদযন্ত্রটা বুকের ভেতর তোলপাড় শুরু করেছে ওর। কপাল থেকে অধর সরিয়ে রুমাইশার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে নিজের কালো লকলকে দ্বিখণ্ডিত জিহ্বা দ্বারা ধীরে ধীরে লেহন করলো রুমাইশার ঠোঁট জোড়া। আর তারপরেই প্রগাঢ় চুম্বন বসিয়ে দিল অধর জোড়ায়। রুমাইশার সমস্ত সত্তা যেন এক চুম্বনেই শুষে নিল সাফওয়ান। শুষে নিতে থাকলো। ডান হাতটা দিয়ে সাফওয়ানের পেশিবহুল বাহু চেপে ধরল রুমাইশা। ওর হাতের নখ বসে গেল সাফওয়ানের বাহুতে, কিন্তু তার বিন্দু মাত্র প্রভাব পড়ল না সাফওয়ানের ওপর। কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিল সাফওয়ান। রুমাইশার মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর। সাফওয়ান ওর নাকে নিজের নাক স্পর্শ করলো। তারপর নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক, নিজের থেকেও বেশি। রুমাইশার হাতের আঙুলের ফাঁক থেকে নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে রুমাইশার বুকে মুখ ঢুকিয়ে শুয়ে পিঠের তলায় হাত দিয়ে জড়িয়ে ধরলো আবারও শক্ত করে। রুমাইশা ওর বাম হাতটা সাফওয়ানের পিঠের ওপরে রেখে ডান হাতটা ওর মাথায় ছোঁয়ালো। তারপর মৃদু গলায় বলল, ঘুমান এইবার, আর কোনো কথা নয়, দুষ্টমিও নয়। রুমাইশার কথায় হাসলো সাফওয়ান। গান শোনা একটা, তারপর ঘুমাবো। রুমাইশা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এত রাতে গান গাইলে সবাই ঘুম থেকে উঠে চলে আসবে। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, একটা প্লিজ, আস্তে আস্তে গাইলে কেউ শুনবে না। তুই ছোটবেলায় কি গান গাইতি, তোর মনে আছে? কি গান গাইতাম? আইয়ুব বাচ্চুর গান, এক আকাশ তারা তুই একা গুনিস না, গুনতে দিস কিছু মোড়ে, সারাক্ষণ এটা গিয়ে বেড়াতিস, তোকে থামানো যেত না। বলতে বলতে হাসলো সাফওয়ান। তারপর আবার বলল, যেত না, খুব সুন্দর গাইতি তুই। এখন একটা গান শোনা, মাত্র একটা গান, শুনেই ঘুমিয়ে পড়বো, প্রমিস। নাছুর বান্দার মতো বলল সাফওয়ান। ঠিক আছে, আপনি আর কোনো কথা বলবেন না, ঘুমের চোটে আপনার কথা গুলিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করুন, আমি শোনাচ্ছি গান। সাফওয়ান আর কোনো কথা বলল না।
আরও আয়েশ করে রুমাইশার বুকে মুখ ডোবালো। রুমাইশা গান ধরল। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি পিসি এসে পাশে বসে। হাতখানা দেবে কপাল ভরে, ভয় নেই আছি আমি পাশে। রুমাইশার মিষ্টি কণ্ঠে শান্ত স্নিগ্ধ গান শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেল সাফওয়ান। রাত প্রায় 4টা। রুমাইশা ঘুমায়নি একটুও, তারপরেও ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে সময় মতো। সাফওয়ান গভীর ঘুমে আছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমাইশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে বেলি কেটে দিচ্ছে। এই খুব বড় সড়ো ব্যক্তিটাকে নিজের বুকের উপরে রাখতে পেরে ওর যেন অন্যরকম অনুভূতি হচ্ছে, প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটি নিষ্পাপকতার ছায়া ফুটে উঠেছে ওর। ভ্রু দুটো এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝারই উপায় নেই যে এই ব্যক্তিটা জেগে থাকলে কতটা হিংস্র থাকে। মিনিট 15 পরে সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা, কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটাকে ভাঙাতে ওর মন একদম সায় দিচ্ছে না। মনে হচ্ছে আরো অনেকটা সময় ঘুমাকো। কি হতো যদি সাফওয়ানের স্বামী হতো? এই সুন্দর ঘুমটা তো আর ভাঙাতে হতো না, তাই না? যতক্ষণ ইচ্ছা ঘুমাতো সাফওয়ান। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিন্ত মনে ঘুমাতো সাফওয়ান ওর বুকে, কারো ভয় থাকতো না তখন। ভাবতে ভাবতে সাফওয়ানের কপালে আলতো করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের মুখে হাত বুলিয়ে ছোট ছোট করে ডাকলো সাফওয়ানকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফওয়ান। ঘুম কম হওয়ার কারণে চোখ দুটো লাল হয়ে আছে ওর। ঘুম থেকে উঠে জাগিয়ে প্রচন্ড রকম খারাপ লাগছে রুমাইশার। সাফওয়ান ঘুম ভাঙার পরেও রুমাইশার বুকে আরো কিছুক্ষণ আয়েশি ভঙ্গিতে শুয়ে থাকলো। বুকের উপরে শুয়ে থেকেই হাত পা মুড়ে আর মোড়াক ভাঙলো। কিছুক্ষণ পর উঠে বসে রইল বিছানার উপরে। ঘুমের ঘোর এখনো কাটেনি ওর। চোখ দুটো ডোলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখাচোখি করে তাকালো একবার। রুমাইশা ওকেই দেখছিল। সাফওয়ানের এমন করে তাকানোই রুমাইশা নিঃশব্দে হাসলো। তারপর বলল, কি হলো, এইভাবে তাকানোর কি আছে? সাফওয়ান কিছু বলছে না দেখে রুমাইশা সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তারপর আবারও কিছু বলতে যাবে, তখনই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল নিজের অধর চোরার আক্রমণে। অনেকক্ষণ ধরে গভীরভাবে চুমু খেলো সাফওয়ানকে। রুমাইশার হাতের আঙুল নিজের হাতের ফাঁকে দিয়ে বিছানার সাথে চেপে ধরলো ওর হাতটা। সাফওয়ানের এমন আক্রমণে দিশেহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভব হলো ওর। ভালো লাগায় চোখ দুটো বন্ধ হয়ে এলো। নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন সাফওয়ানের এই প্রগাঢ় চুম্বনকে নিজের ভেতরে ধারণ করতে থাকলো ও। কিছুক্ষণ পর সাফওয়ান ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসলো সাফওয়ান। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমুতে এই অবস্থা? এরপর তো বিশাল 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 অত্যাচার সহ্য করতে হবে। কি করবি তখন? কথাটা বলে সাফওয়ান রুমাইশার চোয়ালে ছোট্ট একটা চুমু খেলো। বিছানা থেকে উঠে নিচে নামলো আলনা থেকে টি শার্ট নেওয়ার জন্য। পেছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে তো বোঝা যায় না আপনি এত অসভ্য। দিনের বেলা আপনি এত গুরুগম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়া পাল্টে যায়। সাফওয়ান টি শার্টটা গায়ে দিতে দিতে লুচু দৃষ্টিতে তাকিয়ে নির্বিকার গলায় বলল, শব্দটা অসভ্য না, রোমান্টিক। আর মনে মনে সবাই অসভ্যই চায়, কিন্তু উপরে উপরে ভং ধরে তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয় তাহলে আমি অসভ্য তোর কাছে, আর যতদিন বেঁচে আছি অসভ্যই থাকবো। তারপর চোরা চোখে তাকিয়ে দুষ্টু গলায় বলল, পছন্দ না হলে ঠিকই বাধা দিতেন, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমাইশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে গেল ওর। সাফওয়ানের কথার বিপরীতে বলার মতো আর কোনো শব্দ খুঁজে পেল না। উল্টে কান গরম হতে শুরু করলো ওর। সাফওয়ান খেয়াল করলো সেটা। তারপরেও দুষ্টুমি করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। চুমু তো খাওয়া হয়েই গেছে, এখন অসময়ে এসে লজ্জা পেয়ে আর কি হবে? রুমাইশা কটমট করে তাকালো সাফওয়ানের দিকে।
সাফওয়ানের সেদিকে চোখ পড়তেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মুখ টিপে হাসলো। রুমাইশা দাঁতে দাঁত চেপে মুখ ঝামটা দিয়ে বলল, আজান দেবে এক্ষুনি, বাড়ি যান। সাফওয়ান শব্দ করে হাসলো, কিন্তু সেটা রুমের বাইরে যাতে না যায় সেভাবেই হাসলো। এই তো যাচ্ছি, এখনই যাচ্ছি। তারপর টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে আবারও বিছানার কাছে আসলো। রুমাইশার দিকে ঝুঁকে আর একটা চুমু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমাইশা। সরুন, আপনি আর জীবনে আমারে চুমু খাবেন না। খাবো 100 বার, এটা বিদায়ী চুম্বন। বলে খপ করে বাম হাতটা দিয়ে রুমাইশার চোয়ালদয় ধরে নিচের দিকে ঘোরালো। তারপর কষে একটা চুমু খেলো। চুমু খাওয়া শেষে রুমাইশার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। আর তারপরেই দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লক খুলে চলে গেল বাইরে। এদিকে সাফওয়ানের এমন ফিসফিসানি কণ্ঠে রুমাইশার গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুক আর তল পেটে যেন রক্ত ছলকে উঠল। লজ্জায় নত হলো মুখ, মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিন স্টার্টের ক্ষীণ শব্দ ভেসে আসলো কানে। রুমাইশা বুঝলো সাফওয়ান ওর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তে মন খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগা শুরু করলো। নির্জনতায় ছেয়ে গেল যেন ওর চারপাশটা। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমেষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমাইশা। আজান দিল এমন সময়। ফজরটা আজ আর পড়া হবে না সঙ্গত কারণে, তাই চোখ বুজে নিল। সারা রাত না ঘুমানোর কারণে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। ঘুম ভাঙলো 8টায়। বাড়ির অন্যরা ততক্ষণে উঠে গেছে। শামসুল অফিসে যাবে 9টায়। আয়শা নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রুমাইশা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো। আয়শাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কাজ থাকলে বলো মা, করে দেই। আয়শা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, সাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নি সবাই, নইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। বলে গেল সাফিনকে ডাকতে। দরজায় কয়েকবার নক করার পর দরজা খুলল সাফিন। চোখ ডলতে ডলতে বাইরে এলো। রুমাইশার দিকে চোখ পড়তেই কালকে রাতের ঘটনা মনে পড়ল ওর। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়া চলে গিয়েছে? রুমাইশা চাটি মারল ওর মাথায়। আসতে বলতে পারিস না, শয়তান ছেলে, গেছে চলে ভোরবেলা আজানের সময়। ভাইয়ার কি কিছু হয়েছে আপু? পরে বলবানি তোরে মেসেজে, এখন অফ যা, ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে আয়, খাবি দ্রুত, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে, মা বলেছে, তাড়াতাড়ি আয়। সাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবারও রান্নাঘরে এলো। মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজের ফাঁকে আয়েশার দিকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মায়ের মুখটা। কাজের প্রেশারে হয়তো এমন লাগছে তা ভেবে আবারও নিজের কাজে মন দিল রুমাইশা। সাফওয়ান বাড়িতে ফিরে আর ঘুমায়নি। পুরো ভোরবেলাটা উত্তরের জঙ্গলের ভেতর কাটিয়ে দিয়েছে ও। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানের সাপগুলো ওর গায়ের সাথে লেগে থাকতে পছন্দ করে খুব। খুব তাড়াতাড়ি খোলস ছাড়বে ও। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে। এই লেয়ারটা উঠে যাবে। পরনে ওর গত রাতের টি শার্ট। হাতের খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়ে লং স্লিপ পরতে হবে ওর, নইলে যে কেউ দেখে বুঝতে পারবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফওয়ান। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বের হয়ে কালো রঙা ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভ টি শার্ট পরে নিল। নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে বসে রইল মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলেন। টি টেবিলের ওপর খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠা রুমের দরজার কাছে সাফওয়ান রুমে আছে কিনা তা চেক করতে। দরজা লক করা নেই, সাফওয়ান ভেতরেই আছে। রুনিয়া দরজা নক করতে যাবেন এমন সময় সাফওয়ানও দরজা খুলে বের হয়ে এলো। সাফওয়ানকে দেখেই রুনিয়া বললেন, কাল রাতে না খেয়ে চলে গেছিলি কেন? বলে তো যাবি যে খাবো না। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের এত চাপ যে খাওয়ার সময় হচ্ছে না তোর। মায়ের এই ছোট্ট কিউট শাসনে সাফওয়ান হাসলো। তারপর বলল, রাতে আমি খেয়েছি মা, তুমি চিন্তা করো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। বসো এখানে এসে। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফওয়ান। রুনিয়া চেয়ারে বসতে বসতে বললেন, কোথায় খেয়েছিস?
তুই তো বাইরে খাস না কখনো। আর নিচে যে খাবার রেখেছিলাম তা তো সেভাবেই আছে। সাফওয়ান নিজেও চেয়ার টেনে বসতে বসতে বলল, ভেতরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। ও নিয়ে তুমি চিন্তা করো না। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রুনিয়া মনোযোগ দিলেন। সাফওয়ান গম্ভীর হয়ে গেল হঠাৎ করে। তারপর কিছুক্ষণ সময় নিয়ে চোখ থেকে গগলসটা খুলে ফেলল। সাফওয়ানের চোখ দেখে আতঙ্কিত হয়ে গেলেন রুনিয়া। তোর চোখের রং এমন দেখাচ্ছে কেন? আর কেন যেন জল করছে চোখ দুটো। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর মৃদু গলায় বলল, এটা অনেকদিন আগেই হয়েছে মা, তোমাদেরকে আমি দেখাইনি। তোমরা কষ্ট পাবে তাই, কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। রুনিয়া ছেলের কথা কিছুই বুঝলেন না, অবুঝের মতো করে তাকিয়ে রইলেন। তোমাকে আরো কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তো তোমারই ছেলে। আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কি বলবেন বুঝতে পারলেন না। ভয় কেন পাবেন সেটা ভাবতে ভাবতে চেয়ে রইলেন শুধু। সাফওয়ান ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো। তারপর অসহায় চোখে তাকালো মায়ের দিকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তোর ঠোঁট এত কালো কিভাবে হলো? আঙুল দিয়ে তিনি ছুঁয়ে দেখলেন সাফওয়ানের ঠোঁট জোড়া। এমন কিভাবে হয়েছে? চোখে মুখে অবাকতার ছাপ ফুটে উঠল রুনিয়ার। সাফওয়ান কিছু বলল না, চোখের কোনা চিকচিক করে উঠল ওর। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতের স্লিভ গোটালো, গুটিয়ে কোনই পর্যন্ত উঠিয়ে রাখলো। নিজের শরীরের স্কিনের অবস্থাটা দেখালো রুনিয়াকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সাফওয়ানের শিরা ভেসে ওঠা হাতটার দিকে। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফওয়ানের হাতখানা। খসখসের সর্বচামড়ার উপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে নিয়ে গেলেন। চোখ ফেটে পানি বেরিয়ে এলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম তো ছিল না আগে। এগুলো তো অনেক কম ছিল, এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন? বলিসনি কেন আমাকে? সাফওয়ান নির্বিকার হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্না চোখে উল্টে পাল্টে দেখছে সাফওয়ানের হাতখানা আর বিলাপ বকছেন নিজে নিজে। সাফওয়ান নিজের মায়ের মুখখানা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে ফেরালো। তারপর নিজের অধৈর্যরা আলগা করলো মায়ের সামনে। রুনিয়া তাকালেন সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ঠোঁট আলগা করতেই দেখা গেল ওর ঝকঝকে তীক্ষ্ণ দাঁত দুটো। সেই জঙ্গলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুটোর দিকে রুনিয়ার চোখ পড়তেই চমকে উঠলেন তিনি। ভালো করে সেদিকে দেখেই ডুকরে কেঁদে উঠলেন রুনিয়া। এ কি হাল হয়েছে আমার ছেলের? এ কি হলো বাবা? আপনি এ কি করে গেলেন আমার ছেলেকে? এই কি অবস্থা করে গেলেন আমার সাফওয়ানের? অসহায় কণ্ঠে বিলাপ শুরু করলেন রুনিয়া। সাফওয়ান রুনিয়াকে সামলালো। মা মা জোরে বলো না মা, প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা, তখন অনেক বিপদ হয়ে যাবে মা। থামো মা, তুমি এরকম করলে আমি কিভাবে ঠিক থাকবো মা? চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলালেন। সাফওয়ানের হাত দুটো নিজের দুই হাতের মুঠোর ভেতরে নিয়ে চুমু খেলেন। সাফওয়ান মাকে বলল, এখনো শেষ হয়নি মা, আরো কিছু দেখানো আছে তোমাকে। রুনিয়া অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ইশারায় বোঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেয়েই সাফওয়ান মুখ আলগা করে নিজের কালো লকলকে লম্বা সর্পজিহ্বাটা বের করলো রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেলেন যেন। উচ্চ কণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগেই নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরলেন। সাফওয়ান সেদিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা, আমি পশুতে পরিণত হয়ে গেছি। সামনে হয়তো আরো হব। নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি। আমি ব্যর্থ হয়েছি আমি মা। এখনো চেষ্টা করে যাচ্ছি, জানি না আদৌ সফল হব কিনা, সে সময় পাবো কিনা। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি, তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা, নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরকালের জন্য। ছেলের মুখে মৃত্যুর কথা শুনে রুনিয়া আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। সাফওয়ান এবার আর বাধা দিল না। কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মা। আমি খুব করে চাই আমার ইচ্ছেটা পূরণ হোক, খুব
খুব খুব করে চাই, আর সেটা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে মা। রুনিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজের কান্না থামালেন, ধরা গলায় বললেন, কি ইচ্ছা তোর, বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছা পূরণ করব। প্রয়োজনে নিজের প্রাণটা দিয়ে দেব, তবু তোর ইচ্ছা পূরণ করব। ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল। মায়ের মুখটা দুহাত দিয়ে আলতো করে ধরে বলল, প্রাণ দিতে হবে না মা, তুমি শুধু রিমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, আর কিচ্ছু চাই না। রুনিয়া অবাক হলেন সাফওয়ানের আবদারে। রুমিকে বউ করতে চায় তার ছেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রুমি কি কখনো বিয়ে করতে চাইবে সাফওয়ানের এই অবস্থা জানলে? শামসুল মানবে কি কখনো? আর রাফসান রাফসান তো সাফওয়ানের ঘোর বিরোধী, ও কি কখনো মেনে নেবে? কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের কোণা থেকে পানি মুছে রুনিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে বললেন, তুই যে বিয়ে করবি আর রুমিকে বিয়ে করবি, এতে আমি প্রচণ্ড খুশি। আর রুমিকে আমারও খুব পছন্দ, কিন্তু রুমি কিভাবে রাজি হবে? ও তোর এইসব ব্যাপারে জানলে ও কখনোই বিয়ে করতে চাইবে না। তখন কি হবে? আর তোর মামা মামিও তো খুব ভালো করেই জানি তুই ওর জন্য ঠিক কতটা ক্ষতিকর। আর রাফসানের কথা বাদই দিলাম, ও তো এই ঘটনার পর তোকে চোখেই দেখতে পারে না। আর বিয়ের ক্ষেত্রে সাসমুল আয়েশা অবশ্যই রাফসানের মতামত প্রায়োরিটি দিবে। মা, রিমু সব কিছু জানে। মায়ের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল সাফওয়ান। রুমি জানে সব কিছু? কিভাবে? কে জানিয়েছে? অবাক নয়নে তাকিয়ে প্রশ্ন করল রুনিয়া। সাফওয়ান নিজের দুই হাত থুতনিতে ঠেকিয়ে বলল, ও জেনে গেছিল বা কিছুটা, তারপর ওকে আমি সব বলেছি। ইভেন ও আমার চেহারাও দেখেছে। ওই প্রথম কেউ যার সামনে আমি আমার মুখের মাস্ক খুলেছি মা। আর ওর যে জ্বর হয়েছিল সেটা আমাকে দেখেই ভয় পেয়েছিল, যদিও এখন আর কোনো ভয় নেই। শেষের কথা বলতে গিয়ে সাফওয়ানের কণ্ঠ স্থিমিত হয়ে এলো কিছুটা। রুনিয়া সেটা দেখে সন্দেহের চোখে বললেন, এইসব কবে হলো? তলে তলে এত কিছু হয়ে গেল আমার বাড়িতে, আমার চোখের সামনে দিয়ে, আর আমি কিচ্ছু টের পেলাম না। কিন্তু রুমি জানলেও কি তোকে বিয়ে করতে চাইবে কখনো? ও তো তাহলে অবশ্যই জানে যে তুই বিষধর। আর ও যদি তোর স্ত্রী হয়, তাহলে তো হাজার সতর্ক থাকলেও দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। সাফওয়ান আগের মতো করেই বলল, রিমুকে নিয়ে কোনো চিন্তা নেই মা, চিন্তা হলো মামা মামি আর রাফসানকে নিয়ে। আমি যে কোনো মূল্যেই রিমুকে বিয়ে করব। এখন সেটা তাদের মতে বা অমতে, কিন্তু তাদের মতে হলে ভালো হয়, কারণ আমি চাই না দু পরিবারের ভেতর আবার সম্পর্ক নষ্ট হোক বা রিমু ওর মা বাবার থেকে আলাদা হোক। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, কিন্তু রুমি যে রাজি হবে সে বিষয় তুই এত শিওর হচ্ছিস কিভাবে? পরক্ষণে কিছু একটা চিন্তা করে তিনি বললেন, এই তোরা কি প্রেম টেম করছিস না তো? সত্যি করে বল। মায়ের প্রশ্নে সাফওয়ান থতমত খেয়ে গেল। মাকে কি করে এখন বোঝাবে তা ভেবে পেল না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়েই ইতস্তত করে অবশেষে বলল, মা কি সব বলছো? আমি প্রেম করতে যাব কেন? আমি জাস্ট বলেছি যে রিমু আমাকে বুঝবে, তাই আর না করবে না। রুনিয়া ভ্রুকুচকে বললেন, তোরে কইছে? সাফওয়ান কি বলবে বুঝতে পারলো না। চোরা চোখে এদিকে ওদিকে তাকালো শুধু। মায়ের সাথে এইভাবে এইসব বিষয়ে কখনো কথা হয়নি বলে লজ্জা লাগছে ওর। কিভাবে বোঝাবে এখন মাকে? ছেলেকে এইভাবে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে রুনিয়া এতক্ষণের মন খারাপ ভুলে হেসে উঠলেন। রুমির সাথে যে তার ছেলের খুব জমে গিয়েছে এটা শিওর হয়ে গেলেন তিনি। সাফওয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বললেন, আমি তো ভাবিনি তোকে দিয়ে এই সমস্ত হবে। সারাক্ষণ যেভাবে মুখ গোমড়া করে ভ্রু কুচকে থাকিস, তাতে তো আমারই ভয় লাগে। রুনিয়া এবার নিজের চেয়ারটা সাফওয়ানের দিকে আর একটু এগিয়ে নিয়ে এসে বললেন, কিভাবে কি হলো বল না। রোমাইশের সাথে তোর সবসময় খ্যাক খ্যাক করতে দেখতাম,
এর মাঝে কিভাবে কি হলো? মায়ের এমন আগ্রহ ভরা চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল সাফওয়ানের, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলো না। তাড়াতাড়ি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নাস্তার ট্রেটা হাতে নিয়ে বলল, তুমি তোমার মেয়ের থেকে শুনে নিও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলতে পারবো না।